শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। 5 আগস্টের পর বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় নিয়ে পথ শুরু করে অন্তর্বর্তী সরকার। যদিও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাতের সংস্কার সহ অর্থনীতির নানা চ্যালেঞ্জ ছিল সামনে, তবে মূল্যস্ফীতি এক অঙ্কের ঘরে নামাতে পারলেও এখনও নানা অর্থনীতির সূচকে এখনও রয়েছে নানা চ্যালেঞ্জ। কেননা এখনও নানা প্রতিবন্ধকতায় কমছে রপ্তানি, বাড়ছে বেকারত্ব এবং দারিদ্র্যের হার, সর্বনিম্ন পর্যায়ে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি, আছে রাজস্ব ঘাটতিও। সব মিলিয়ে সামষ্টিক অর্থনীতি কোন পথে, এ নিয়ে আমাদের আজকের সংবাদ বিশ্লেষণ আয়োজনে যুক্ত হয়েছেন দুজন অতিথি, জনাব এম.এস. সিদ্দিকী, অর্থনীতিবিদ, এবং আরেকজন অতিথি আমাদের সাথে আছেন শোভন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, স্পারো গ্রুপ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। যে বিষয়টি নিয়ে আমরা আজ আলোচনা করতে চাই, দেশের সামগ্রিক অর্থনীতির বিষয়টি, সেই সাথে রপ্তানি, ব্যাংক খাত সব কিছু নিয়ে আলোচনা করতে চাই। শুরুতে জনাব শোভন ইসলাম, আপনার কাছে আসতে চাই। আপনারা তো সরাসরি রপ্তানির সাথে জড়িত। আমরা দেখতে পেলাম যে গত 2 মাস রপ্তানি কিছুটা কমেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 4.61% সেপ্টেম্বরে, এবং এটি সার্বিক রপ্তানির চিত্র। আর যদি শুধুমাত্র আপনার পোশাক খাতে বলি, সেটি 5.66%। এটি আসলে কারণটা কি? হঠাৎ করে একটু বাড়লো আবার কমে গেল, যদি এই বিষয়টা নিয়ে আপনি বলতেন। দেখুন, আমাদের নর্মালি এটি একটি ডাউন সিজন যায়। নর্মালি এটাকে বলে অটম সিজন। অটম সিজনে অর্ডারটা একটু কম প্লেস হয়। বাংলাদেশে যে ধরনের পোশাক তৈরি করে সেটাতে স্প্রিং সামার সিজন, যখন আমরা অক্টোবর থেকে নভেম্বরের দিকে এই প্রোডাকশনটা বাড়ে, নভেম্বর ডিসেম্বরে এক্সপোর্টটা বেড়ে যায়। কিন্তু তাছাড়াও আমরা পোশাক শিল্পে একটি সংকটময় মুহূর্ত পার করছি। আপনারা জানেন, আমরা কেবলই টেরিফ থেকে উত্তরণ ঘটছে। আমাদের একটা টেরিফের একটা ডেফিনিট ডিরেকশন পেয়েছি, বা আমেরিকার, পার্টিকুলারলি মার্কিন যুক্তরাষ্ট্রের টেরিফটা কী পরিমাণ হবে। যেহেতু টেরিফটা 20% বাংলাদেশের ক্ষেত্রে অ্যাড হয়েছে, যদিও এটা কম্পারেটিভ অন্যান্য দেশের সাথে, কিন্তু আমাদের যারা ক্রেতারা আছে তারা কিন্তু খুবই কেয়ারফুলি অর্ডারগুলো আমাদের কাছে প্লেস করেছে, এবং তারা আমদানিতে একটা সংকুচিত নীতি তে চলছে। দে আর ভেরি কেয়ারফুল তারা কি কিনছে, কারণ এই 20%-এর টেরিফের ধাক্কা কিন্তু তাদেরকেই আলটিমেটলি বহন করতে হয়। প্রতিটি কোম্পানির একটি বাজেট থাকে যে আমরা কত টাকার জিনিস আমরা আমদানি করব। তো যেই জিনিসটি তারা আমদানি করছে তার থেকে কিন্তু 20% টেরিফে দিতে হবে। এই 20%-এর টেরিফের কিন্তু তারা আগের থেকে তাদের কোনো বাজেট ছিল না। কাজেই সেই বাজেটটি অ্যাড হওয়ার কারণে তাদের 2টি উপায় আছে। একটি হলো পোশাকের মূল্য বৃদ্ধি করা। পোশাকের মূল্য তারা ইমিডিয়েটলি বাড়াতে পারছে না, কাজেই তারা কম পোশাক কিনছে, এবং এই কারণেই আপনি নাম্বার দেখেছেন, যেটি গার্মেন্টস ক্ষেত্রে পার্টিকুলারলি আমাদের নর্মাল এক্সপোর্টের চেয়ে গার্মেন্টস আমরা 5%-এর বেশি, স্পেশালি সেপ্টেম্বর অক্টোবর। জুলাইতে একটু বেড়েছিল, কিন্তু সেপ্টেম্বর অক্টোবরে প্রচুর পরিমাণে কমে গেছে, এবং এই কারণে আমরা দেখতে পাচ্ছি আমাদের আমদানি অনেক পরিমাণ কমে গেছে। দ্যাট ইজ দ্য মেইন রিজন যে আমাদের বায়ার যারা আছে তারা কম আমদানি করছে। আগস্ট সেপ্টেম্বর জুলাইতে বেড়েছিল, আগস্ট সেপ্টেম্বরে এটা কমে গেছে, এবং অক্টোবরেও দেখবেন এই ধারা অব্যাহত থাকবে। আমরা অনলি নভেম্বরে যে আমরা কিছু আপটিক দেখতে পারবো সিজনাল কারণে, কিন্তু তাছাড়া আমাদের পোশাক রপ্তানি কমবে, বিকজ অফ দ্য বায়ার্স আর টেকিং এ ভেরি কনজারভেটিভ অ্যাপ্রোচ। তারা কি জিনিস কিনছে, বিকজ 20%-এর টেরিফের বার্ডেন তাদেরকে নিতে হবে, এবং তারা ইমিডিয়েটলি পোশাকের দাম বাড়াতে পারবে না। এবং তার উপর আরেকটি ব্যাপার আমি অ্যাড করি, আমাদের পোশাক খাত এই মুহূর্তে অনেক চ্যালেঞ্জে ভুগছে। বারবার আমি সমস্যাগুলো আনতে যাচ্ছি না, কিন্তু একবারই বলে ফেলি। আমাদের যে আরেকটি মেইন সমস্যা, টেরিফের কিছু বার্ডেন, 20% বার্ডেন তারা কিন্তু আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। চাপিয়ে দিচ্ছেন, আমাদের সাথে শেয়ার করতে বলছে, এবং শেয়ারটি অ্যাবাউট 5%। কাজে আমাদের পোশাকের দাম, আমরা এমনি ভেরি কম্পিটিটিভ সিচুয়েশনে ছিলাম। জ্বালানির মূল্যবৃদ্ধি, শ্রমিকদের মূল্যবৃদ্ধি, 9% ইনক্রিমেন্ট 5%-এর জায়গায়, আবার ডিসেম্বর আসছে, সেখানে 9% ইনক্রিমেন্ট দিতে হবে। এবং শ্রমক্ষেত্র আপনি দেখতে পাচ্ছেন গত কয়েকদিনে বেশ কিছু অসন্তোষ দেখা দিয়েছে। আমাদের সর্ববৃহৎ একটি গার্মেন্টস ফ্যাক্টরি, প্যাসিফিক জিন্স, যেটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছিল আজকে এ পর্যন্ত, সেটিও শ্রমিকদের অসন্তোষের কারণে কিন্তু টেম্পোরারি বন্ধ ঘোষণা করা হয়েছে চিটাগাঙে। কাজেই এটি সব মিলায়, তাছাড়া বড় বড় গার্মেন্টস ক্ষেত্রে আপনি দেখবেন আমাদের পরিসংখ্যান অনুযায়ী, বিজিএমের পরিসংখ্যান অনুযায়ী 304টি গার্মেন্টস ফ্যাক্টরি, আশুলিয়া, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ মিলে 304টি ফ্যাক্টরি, আমি স্ট্যাটিস্টিক দিতে পারি কোন কোন এলাকায় কত ফ্যাক্টরি বন্ধ হয়েছে। তাছাড়া বড় বড় গার্মেন্টস, নাসা,
বেক্সিমকো গ্রুপ, এগুলোতে জানেন আপনারা রাজনৈতিক কারণে একটি অস্থিরতা এবং এগুলো বন্ধ হয়ে আছে। কাজে ওভারঅল পোশাক খাত খুব একটা ভালো অবস্থায় নাই। ওভারঅল আমাদের ক্যাপাসিটি কমে এসছে, বায়ারদের বাইং কমে এসছে, সেই জন্য আপনার রপ্তানির একটি নেগেটিভ প্রবৃদ্ধি দেখতে পাচ্ছি। আমরা এই এমএসসি দিকে আপনার কাছে এই বিষয়ে মন্তব্য জানতে চাই। এই যে মানে রপ্তানির যে একটি পরিমাণ কমলো, এটি আসলে ভাই তো ব্যাখ্যা দিলেন, অনেকগুলো কারণ উল্লেখ করেছেন। আপনাদের দৃষ্টিতে কি আসলে এর সাথে যে আপনি একটু যুক্ত করতেন বা সমাধানটা কি? মোটামুটি কারণগুলো উনি বলে ফেলেছেন, ইনসাইডার হিসাবে উনি এটা ভালো জানেন। তবে এমনিতে আরেকটা চ্যালেঞ্জ ওনার সাথে শুধু অ্যাড করবো, সেটা হচ্ছে যে আমরা কিন্তু যেসব এক্সপোর্টার কম্পিটিটর, বাংলাদেশে যেসব কম্পিটিটর ইন্ডাস্ট্রিগুলো আছে, ভিয়েতনামে বলেন, পাকিস্তানে বলেন বা ভারতে বলেন, ওদের এক্সপোর্ট কিন্তু কমে গেছে। বিশেষ করে রিমার্কেবল কমে গেছে ভারতের এক্সপোর্ট। এটা অবশ্য আরেকটা কারণ, ওদের ট্যারিফ 100% করে দিয়েছে। এখন ওই গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো ওরা যাবে কোথায়? ওরা তো বন্ধ, শাটডাউন করে দিতে পারে না ওভারনাইট। তখন ওরা কিন্তু অন্য মার্কেটগুলোতে হানা দিচ্ছে। যেমন একটু কদিন আগেই দেখলাম যে ভারতের এক্সপোর্টাররা ইউরোপ মার্কেটের দিকে ফোকাস করে সেখানে ডাম্পিং প্রাইসে এক্সপোর্ট করার চেষ্টা করছে। তো সুতরাং ওভারঅল এক্সপোর্টের আমরা যে খুব উচ্ছ্বাসিত ছিলাম যে সবচেয়ে কম ট্যারিফ আমাদের আমেরিকার মার্কেট, সেক্ষেত্রে মানে চীন ও ইউরোপের দিকে ঝুঁকবে, অবশ্যই ঝুঁকেছে। এবং এই কারণটা কিন্তু একটা বড় কারণ। সেজন্য অ্যাপারেন্টলি আমাদের এক্সপোর্ট বেড়ে যাবে বলে আমেরিকাতে এটা হয়তো ভিজিবল হবে, এট দ্য সেম টাইম অন্য মার্কেটে কমে যাওয়ার সম্ভাবনা বেশি। সেই জন্য এটা একটা ইমপ্যাক্ট শুরু হয়ে যাবে। একটি কথা বলছিলেন যে বায়াররা আমাদের উপরে একটি অংশ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটি যদি আমরা গ্রহণ করি তাহলে এটি আমাদের যারা রপ্তানিকারক তাদের উপরে একটি দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে কিনা? অবশ্যই পড়বে। আমরা তো সবচেয়ে কম দামে গার্মেন্টস এক্সপোর্ট করি। এটা শুধু লেবার চিপ এটা বললে তো হবে না, আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কিন্তু অনেক বেশি। এটা অফসেট করতে পারি আমরা লেবারের কস্ট দিয়ে, কিন্তু সেটা তারপরে বলবো যে গ্লোবাল মার্কেট আমরা খুব কম দামে এক্সপোর্ট করি। সেখানে 5% যদি ওরা আমাদেরকে ডিসকাউন্ট দিতে বলে, তো এখানে অবশ্য আরেকটা কথা আছে, এটা হচ্ছে বায়ার্স মার্কেট। আমাদের 500-700 বড় জোর বায়ার বাংলাদেশ থেকে গার্মেন্টস কেনে। আমাদের দেশে 5000 রাফলি 5000-এর মতো গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে। এখন 5000 গার্মেন্টস ইন্ডাস্ট্রি 500 বায়ারের কাছে বিক্রি করতে চায়। সুতরাং এটা এমনিতেই এটা একটা সেলার্স মার্কেট, অটোমেটিক্যালি বায়ার্স মার্কেট হয়ে যায়। তো সুতরাং বায়ার তো বার্গেন করতে পারে, তার একটা বার্গেনিং পাওয়ার আছে, সেটা ইম্পোজ করতে পারে। সে এই 5% আমাদের উপর ইম্পোজ করার চেষ্টা করবে। এখন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোর কতটুকু স্ট্রেংথ আছে তাদের এই প্রেশারটা নেওয়ার, আইদার ডিসকাউন্ট করবে অথবা নো বলবে। এই নো বলার মতো অবস্থা এক সিজন অফ করে দিয়ে বা নেগোসিয়েশন স্কিল দিয়ে যদি তাদেরকে বোঝানো যায় যে আমরা তো এমনিতেই কম দামে দিই তোমাদেরকে, আমরা তোমাকে আরো 5% ডিসকাউন্ট দিতে পারবো না। দেখা যাক এই মার্কেট মেকানিজমটা কিভাবে কাজ করে। এটা এই কিছুদিনের ভিতরে ভিজিবল হবে। হয়তো একটা সিজনের পরেই আমরা যখন সামারের অর্ডার নিতে শুরু করব, হয়তো শুরু হয়েই গেছে, সামারের অর্ডার নেওয়া শুরু করলে এটা বোঝা যাবে যে ওরা আসলে কিভাবে বায়াররা রিঅ্যাক্ট করছে বা আমরা কিভাবে ওদেরকে বুঝাতে পারলাম, রেজিস্ট করতে পারলাম যে না আমাদের আগের প্রাইসে দিতে হবে। জনাব শোভন ইসলাম, অনেকে আবার বাংলাদেশের দিকে ঝুঁকছে, বিশেষ করে চীনের অনেক পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশে ফ্যাক্টরি করার পরিকল্পনা বা জায়গা খুঁজছে বা এরকম পরিকল্পনার মধ্যে আছে। ভারত থেকে অনেক বাইরে এখানে আসার একটা মানে ট্যারিফের কারণে অনেকে ঝুঁকছে। এই বিষয়টি আসলে এখনকার চিত্রটা কেমন? আসলে কি কেউ এসেছে কিনা, কি পরিমাণে এসেছে? আমরা দেখতে পাচ্ছি যে তারা বহু ক্রেতা যারা ভারতে এখন যেহেতু 50% ট্যারিফ অ্যাড করেছে, 25% আমাদের চেয়ে প্রায় 30% বেশি, এবং চীনের 30% ট্যারিফ অ্যাড আছে। তো এই সব মিলায় কিছু ক্রেতা যে অবশ্যই আমাদের দিকে ঝুঁকছে, আপনি জানেন, স্পেশালি যারা ফ্যাক্টরি প্রোডাকশন ক্যাপাসিটি। কিন্তু বাংলাদেশে কিন্তু নতুন করে প্রোডাকশন ক্যাপাসিটি বিল্ড করা খুব একটা সহজ ব্যাপার না। আমাদের যে জোনে একেবারে অনেক খালি জায়গা পড়ে রয়েছে, নতুন ইকোনমিক জোন আছে, বিদ্যুতের সরবরাহ ইমিডিয়েটলি কানেকশন হবে, গ্যাস সরবরাহ ইমিডিয়েটলি কানেকশন হবে, সে অবস্থা কিন্তু নেই। আমাদের ইনভেস্টমেন্ট সামিটে আমরা অনেক বড় বড় কথা বলি, আমাদের প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট আসছে। অবশ্যই কিছু কিছু ইনভেস্টর আসছে, তারা জয়েন্ট ভেঞ্চারে কাজ করার চেষ্টা করছে। বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোর সাথে আমাদের সবার সাথেই বিদেশি ক্রেতারা যোগাযোগ করছে, বিদেশি ইনভেস্টররা যোগাযোগ করছে যে আমরা জয়েন্ট ভেঞ্চারে উৎসাহী কিনা। বহু বহু ফ্যাক্টরির সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। কিন্তু নতুন ফ্যাক্টরি স্থাপন করা কিন্তু খুব একটা সহজ না বাংলাদেশে। এই মুহূর্তে ইনভেস্টমেন্ট ইজ ভেরি টাফ বাংলাদেশে। ইনভেস্টমেন্ট সিনারিও আপনি যদি দেখেন, অর্থনীতিবিদ আছেন আমার সাথে, উনি আরও ভালো বলতে পারবেন, আমাদের কিন্তু ঋণের নেগেটিভ প্রবৃদ্ধি।
আমরা কিন্তু কেউ ঋণ নিচ্ছি না। আমরা যারা এক্সিস্টিং ইনভেস্টর আছি তারাই কিন্তু এখনো ইনভেস্টমেন্টে আমরা আর কোনো ফ্যাক্টরি বাড়াচ্ছি না, আমাদের ক্যাপাসিটি আমরা বিল্ড আপ করছি না, যেটি আমরা গত বছর পর্যন্ত কিন্তু ক্যাপাসিটি বাড়িয়েছি। আমি নিজেও একটি নতুন ফ্যাক্টরি ওপেন করেছি। প্রচুর প্রতিবন্ধকতা রয়েছে নতুন ফ্যাক্টরি করতে গেলে। আমি গত বছরে যে ফ্যাক্টরি স্থাপন করেছি এখনো তার বন্ড লাইসেন্স পাই নাই। হ্যাঁ, তো কাজেই আমাকে ওইটি সাব কন্ট্রাক্ট করে স্পেশাল পারমিশন নিয়ে আমাকে অন্য ফ্যাক্টরি, আমার যে অন্যান্য ফ্যাক্টরিগুলো আছে ওইগুলো দিয়ে এক্সপোর্ট করতে হয়। কাজে একটি বন্ড লাইসেন্স করতে যদি আপনার 1 বছর সময় লাগে, ওয়ান স্টপ সার্ভিসের কথা আমরা বলি, কিন্তু এগুলো কিন্তু কোনোটাই বাস্তবে আমরা এটার কোনো রিফ্লেকশন আমরা দেখতে পাই না। তাছাড়া আপনি যদি ম্যাক্রো ইকোনমিক্স আমাদের পলিসি সাপোর্ট দেখেন, আমরা যখনই বিজিএমই একটা খুব ভালো আমরা নেগোশিয়েট করতে পারছি না সরকারের সাথে, কিংবা সরকার ইজ নট ভেরি ইন্টারেস্টেড ইন ডুইং বিজনেস উইথ আমাদের গার্মেন্ট সেক্টর ইন্ডাস্ট্রিয়ালদের সাথে, কোনো ইন্ডাস্ট্রিয়ালের সাথে কিন্তু কোনো ধরনের নেগোসিয়েশন তারা করে না। আমাদের এই মুহূর্তে ইনফ্লেশনের জন্য আমরা অফকোর্স আমরা ইনফ্লেশন কমানোর জন্য আমরা ইন্টারেস্ট রেট বাড়িয়েছি, কিন্তু ইন্টারেস্ট রেট কিন্তু গার্মেন্টসের ক্ষেত্রে কিছু কমিয়ে রাখা যেত একটা স্পেশাল কোনো ব্যবস্থা করে। কিন্তু সব ক্ষেত্রেই আমরা যখন কিছু চাই, আমরা যখন একটি গ্লোবাল চ্যালেঞ্জের মুখোমুখি হই, আমরা যখনই কিছু চেয়েছি এই সরকারের কাছে, তাদের একটাই উত্তর, আপনারা 50 বছরের পুরানো ইন্ডাস্ট্রি, আপনারা কেন আরও ইনসেন্টিভ চাচ্ছেন? আমরা তো কোনো ইনসেন্টিভ চাচ্ছি না, আমরা টাইম বেসিসে নীতিগত সহায়তা যাচ্ছি। কোভিডের সময়ও আমাদেরকে দেওয়া হয়েছে, সেটা আপনারা কিন্তু ফল দেখেছেন। আমাদের 2022-23-এ প্রচণ্ড পরিমাণ আমরা রপ্তানি বৃদ্ধি করতে সক্ষম হই, যেটি $28 বিলিয়ন চলে গিয়েছিল, সেটিকে আমরা আবার $40 বিলিয়ন উন্নীত করতে সক্ষম হয়েছে। কাজে একটু যদি হ্যান্ড হোল্ডিং পলিসিগত সাপোর্ট বিকজ অফ দ্য গ্লোবাল চ্যালেঞ্জ আমাদেরকে না দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা পারবো না। আমরা যদি রিজিড ভয়ে বসে থাকি, না দিস ইজ আওয়ার ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, এই মনিটারি পলিসিতে আমরা স্টিক করে থাকবো, আপনাদের গার্মেন্টস, আপনারা 50 বছরের পুরানো ইন্ডাস্ট্রি, ইটস ইয়োর প্রবলেম। আমরা কিন্তু বাইরের সাথে নেগোশিয়েট করছি, আমাদের কিন্তু সেই নেগোশিয়েটিং পাওয়ার এই মুহূর্তে আছে। বাংলাদেশের ক্যাপাসিটি কিন্তু একটা ফেলে দেওয়ার মতো ক্যাপাসিটি না, কিন্তু ঘটনা হচ্ছে এইসব বায়ার, এই যে উনি বললেন আমাদের 500-700 বায়ার, তার মধ্যে কিন্তু মাত্র 10টা বায়ার $1 বিলিয়ন বেশি বাংলাদেশ থেকে কাপড় কেনে। মার্কস অ্যান্ড এগুলো খুবই, এই বায়ারগুলো আমি নাম বলছি না, মার্কস অ্যান্ড স্পেন্সার, গ্যাপ, H&M, এই যে ধরনের পৃথিবীর সবচেয়ে বড় বড় বায়ারগুলো যে আমাদের কাছ থেকে কাপড় কেনে, তাদের সাথে কিন্তু আমাদের একটা পার্টনারশিপের সম্পর্ক। কাজে তাদের প্রবলেমটাও কিন্তু আমাদের বুঝতে হবে, সেই বুঝেই আমরা একসঙ্গে কাজ করি। তারা একটি গ্লোবাল চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, আমরা তো চ্যালেঞ্জের মোকাবিলা করছি, এবং এটি সামার পর্যন্ত লাস্টিং করবে আমাদের প্রাইস প্রেশার, কিন্তু এটি আমাদের আস্তে আস্তে ওভারকাম করতে হবে। আপনি যদি এই বিষয়টি যুক্ত করতেন, এই যে শোভন সাহেব যেটা বললেন যে শুধু আমাদের এখানে বিনিয়োগকারীরা আসতে চাইলেই হবে না, এখানে আমাদের যে সাপোর্ট সেখানেও নজর দেওয়ার একটা বিষয় রয়েছে। একসাথে যদি যুক্ত করতেন, আমাদের এলডিসি উত্তোলনেরও সময় এসেছে, আগামী বছর আমরা এলডিসি উত্তোলন করবো। দুটি বিষয় যদি যুক্ত করে আপনি বলতেন যে আসলে আমাদের চ্যালেঞ্জগুলো এখন সামনে কি? হ্যাঁ, এক্সিস্টিং যে লজিস্টিক বা ইউটিলিটি প্রবলেম, এনার্জি প্রবলেমগুলো আছে, এগুলো কিন্তু একিউট আমাদের দেশে, এবং এক্সিস্টিং ইন্ডাস্ট্রিগুলো সাফার করছে। তো সুতরাং সেখানে আবার নতুন ইনভেস্টমেন্ট খুব বিরাট বড় চ্যালেঞ্জ। কিন্তু তারপরেও আমরা প্রায় দেখছি কিছু কিছু গার্মেন্টস, হাই ইন্ড কিছু গার্মেন্টস ইনভেস্টমেন্ট হচ্ছে, চায়না মূলত করছে। ভারত আসবে শুনেছে, কিন্তু এখনো ভিজিবল হয়নি ওদের আশাটা। এখন লোকাল এন্টারপ্রেনার থেকে বিদেশি ইনভেস্টরদের এফডিআই এর একটা সুবিধা হচ্ছে, ওরা ইপিজেডগুলোতে যায়, সেখানে একটু অ্যাটেনশন বেটার সরকারের, আর ওদের যে ক্রেডিট, সেই ক্রেডিটে ওরা বিদেশি ক্রেডিটটা সহজে আনতে পারে, বা তাদের ওন ইনভেস্টমেন্টটা ট্রান্সফার করে বাংলাদেশে নিয়ে আসতে পারে। সুতরাং ওদের জন্য লোকাল এন্টারপ্রেনারদের থেকে ওদের অ্যাডভান্টেজ একটু বেশি। আর এটা তো ওদের কোনো চয়েসও নয়, আমাদের দেশে কিন্তু বাই চয়েস আসে না, ওরা বাধ্য হয়ে অন্য কোনো মার্কেটে, আমাদের লাউস বলেন, আফ্রিকা বলেন, আমাদের ইন্দো চীনে বলেন, ওখানে গেলে ওখানে শ্রমিক নেই, অন্য ইনফ্রাস্ট্রাকচার নেই, ওদের ভিয়েতনামের ফোকাস অন্য প্রোডাক্টে চলে গেছে, হাই ইন প্রোডাক্টে চলে গেছে। তো সুতরাং আমরা এখনো গরিব রয়ে গেছি, এখনো আমরা গার্মেন্টসের জন্য সুইটেবল প্লেস। প্রায় 45 বছর হয়ে গেল, কারণ একটা থাম্ব রুল আছে যে গার্মেন্টসের লাইফ সাইকেল আমাদের মানের দিক থেকে কিন্তু আমরা সেরা নাকি? হ্যাঁ, মানের দিক থেকে তো বাংলাদেশ আবার এগিয়ে আছে। মানের দিক থেকে উনি সামনে আছেন, মানের দিক থেকে বলবো কি করে, আমরা তো লো কস্ট গার্মেন্টস করি। হাই এন্ড এক্সপেন্সিভ গার্মেন্টস যদি আমরা মাস স্কেলে তৈরি করতে পারতাম, তাহলে বোঝা যেত যে আমরা কি, কারণ কম দামি কাপড়, কোয়ালিটিও কম দাম। যেমন আমাকে একজন জাপানিজ বায়ারের সাথে আমি আর্গুমেন্ট করছিলাম যে তোমরা আমাদের থেকে দামি পোশাকগুলো কেন কিনো না, নন ব্র্যান্ডেড কিছু প্রোডাক্ট, বলে যে তোমরা তো দিতে পারো না, তোমাদের যে কোয়ালিটি, আমাদের কোয়ালিটি কাস্টমাররা বাংলাদেশের প্রোডাক্ট নিতে চায় না, জাপানিজ বাইরের কথা, কারণ আমরা খুব চুজি এসব ব্যাপারে। এখন এই ব্যাপারে কথাটা আংশিক নিশ্চয় সত্য,
না হলে আমরা এত বছর পরে প্রায় একটু যেটা বলছিলাম যে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির লাইফ সাইকেল হচ্ছে 3 যুগ, 36 বছর। 36 বছর পর পর এটা সাধারণত এক দেশ থেকে আরেক দেশে সুইচ ওভার করে, কিন্তু আমরা কিন্তু 45 বছর ধরে এখনো লো কস্ট গার্মেন্টস করেই যাচ্ছি। এতদিনে আমাদের যেটা হওয়া উচিত ছিল যে আইদার আমরা এক্সপেন্সিভ প্রোডাক্টে চলে যাব, অথবা আমাদের গার্মেন্টস থেকে যে প্রফিটটা এসছে, যে ক্যাপিটাল অ্যাকুমুলেটেড হয়েছে, এটা আমরা অন্য কোনো সেক্টরে নিয়ে যাব, এবং এটা কিন্তু অলরেডি ওভারডিউ হয়ে গেছে। আচ্ছা, এলডিসি গ্রাজুয়েশন নিয়ে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে এলডিসি গ্রাজুয়েশন তো বিশাল বড় এক চ্যালেঞ্জ হয়ে আসছে। তো যদিও আমাদের পলিসি মেকার থেকে বললে ওরা বলবে যে 3 বছর তো আমরা ডিউটি ফ্রি এক্সপোর্ট করতে পারবো। এইটা একটা লেম এক্সকিউজ। এটা হচ্ছে যে অনেকটা দুর্গত এলাকা বন্যার সময় বা ঘূর্ণিঝড়ের সময় মানুষকে যখন লঙ্গরখানায় নেওয়া হয়, সেখানে ফ্রি খাওয়া দাওয়া করে। এখন যখন বন্যা চলে যায় তারা আর বাড়িতে ফিরে যেতে চায় না, কারণ তারা ওখানে ফ্রি বসে বসে খাওয়া দাওয়া করতে চায়, তখন তাদেরকে জোর করে পাঠাতে হয়। আমাদের এলডিসির স্ট্যাটাসের কারণে আমরা যে সুবিধাটা এনজয় করতাম সেটা আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমরা এখন ভয় পাচ্ছি এখান থেকে বেরিয়ে আসতে, এবং আমরা নিজেরা প্রিপেয়ার্ড হইনি। আমরা বেরিয়ে যাওয়ার পরে যে বেনিফিটগুলো আমরা পাবো না সেটা ফেস করার জন্য যে ইন্টারনাল যে রিফর্ম করা দরকার সেটা আমরা করিনি। আমরা লজিস্টিকটাকে ইমপ্রুভ করিনি, আমরা ট্রেড ফ্যাসিলিটেশন করি নাই, আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করি নাই যাতে আমরা সুইচ করে অন্য মার্কেটে যেতে পারি। যেমন ধরেন ভিয়েতনাম কিন্তু একটা ভদ্রলোকের মতো তার প্রাইম মিনিস্টার চ্যালেঞ্জ থ্রো করে দিয়েছে আমেরিকাকে, বলছে আমরা গার্মেন্টসে অন্য মার্কেটে চলে যাব। কিন্তু বাংলাদেশ কিন্তু বলতে পারছে না, বাংলাদেশ কিন্তু হাত জোড় করে ওই 20% সুমন ইসলামের মন্তব্য জানতে চাই, আপনারা কেন ভয় পাচ্ছেন এলডিসি গ্রাজুয়েশনে? আমরা যে এলডিসি গ্র্যাজুয়েশনে ভয় পাচ্ছি তা না, আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যে প্রিপারেশনটি দরকার এবং যে ডেটার উপর ভিত্তি করে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য সক্ষমতার টিক মার্ক পেয়েছি, সেই অনেকগুলো পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স ইজ রং। আপনি যদি স্ট্যাটিস্টিক্সগুলো সঠিক করে দিতেন তাহলে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের সময়সীমা এই সময় আসতো না। কোনো একজন ঠিক করেছেন আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন এই সালে হতে হবে, এবং সেই অনুযায়ী পরিসংখ্যানগুলোকে সাজানো হয়েছে। কাজেই যে স্ট্যাটিস্টিক্সের উপর বেস করে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করছি, সেই স্ট্যাটিস্টিক্স আর নট রাইট। সেকেন্ড অফ অল, এই স্ট্যাটিস্টিক্স ভিত্তি স্ট্যাটিস্টিক্সের উপর ভিত্তি করে আমরা যে আগাচ্ছিলাম তাতেও কিন্তু আমরা একটা পরিকল্পনা নিয়েছিলাম। আমাদের ইএসজি একটা প্ল্যান ছিল। এই ইএসজি প্ল্যান অনুযায়ী আমাদের কিন্তু অনেক কিছু, স্পেশালি ইউরোপিয়ান ইউনিয়নে অনেক কিছু কমপ্লাই করতে হবে। কমপ্লাই করার জন্য কিন্তু আমরা প্রিপারেশন নিচ্ছিলাম। ইউরোপিয়ান ডিউ ডিলিজেন্স ডিরেক্টিভ, এটি কিন্তু 2026 থেকে অ্যাপ্লাই হয়ে যাবে, আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করি বা না করি। এই জিনিসগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে, এর জন্য কিন্তু আমরা প্রিপেয়ার হচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে এই যে ধাক্কাটা আসলো, একটা টেরিফের ধাক্কা আর একটি রাজনৈতিক অস্থিরতা, সব মিলায় যে ধাক্কা আসলো, তার জন্য যে এলডিসি গ্র্যাজুয়েশন এইসব জিনিসের জন্য যে রেডি হওয়া, ইএসজি গোলগুলো মিট আপ করার জন্য যেসব জিনিসের দরকার সেই জন্য রেডি হওয়া, আমাদের গ্রিন হাউস গ্যাস কমিয়ে আনা, সোলার এনার্জিতে যাওয়া, সেইগুলোর জন্য যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, পলিসি সাপোর্টের দরকার, সেই সাপোর্ট কিন্তু আমরা পাই নাই, এবং কাজেই আমাদের সেটি এলডিসি গ্র্যাজুয়েশন করতে একটু অসুবিধা হচ্ছে। আমাকে যদি আর হাফ মিনিট টাইম দেন, আমি একটু আমাদের গার্মেন্টসের যে মান নিয়ে কথা বলবো। বাংলাদেশ কিন্তু ভেরি ম্যাচিওর্ড ইন গার্মেন্ট সেক্টর। আমরা কিন্তু শুধু লো কস্ট গার্মেন্ট বানাই না, যেটি ম্যাস ভলিউম সেটি আমরা তৈরি করি, এবং যেহেতু আমাদের হিউজ ক্যাপাসিটি আছে, এর সাথে কিন্তু আমরা মিড রেঞ্জ, যেটি ধরেন অ্যাভারেজ এফওবি প্রাইস অ্যাবাউট $10 উপরে, সেটিও কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ এখন রপ্তানি বেড়েছে। থার্ড অফ অল, খুব হাই এন্ডের গার্মেন্টস, সেটি $20, $25, এই $20, $25 যে গার্মেন্টস এফওবি প্রাইস, যেটি মার্কেটে সেল হয় $200 উপরে, সেটির সংখ্যা একটু কম। সেটি কারণ হলো এই গার্মেন্টসগুলো সবই সিনথেটিক গার্মেন্টস, ভেরি হাই এন্ড ম্যানমেড ফাইবার। এই ম্যানমেড ফাইবারের আমাদের দেশে নাই। সেকেন্ড অফ অল, ম্যানমেড ফাইবারের 33% অ্যাভারেজ ডিউটি, 33% ডিউটি, তার উপরে আরও 20% অ্যাড করেন, 53% ডিউটি দিয়ে আমাদের এটি আমেরিকান বাজারে দিতে হয়। এই ক্ষেত্রে আমরা কিছুটা সক্ষমতা হারাই। থার্ড অফ অল, আমাদের র মেটেরিয়াল নাই ম্যানমেড ফাইবারের, এবং এটির যে অর্ডার কোয়ান্টিটি এটি খুব কম হয়। এদিকে যে আমরা যাচ্ছি না তা না, আমাদের কিন্তু জ্যাকেট ফ্যাক্টরি হয়েছে, আমাদের ড্রেস ফ্যাক্টরি হয়েছে, যেগুলো আমরা ইউরোপিয়ান মার্কেটে ডিউটি নাই, সেই মার্কেটে কিন্তু আমরা এই গার্মেন্টসগুলো এক্সপোর্ট করছি। আমাদের প্রচুর পরিমাণ অটোমেশন আসছে, এটাও আমরা করছি। কিন্তু ঘটনা হলো আমাদের ওভারঅল মনিটারি ফিসকাল পলিসি সাপোর্ট নাই। আমরা যে এলডিসি, আমরা যে অটোমেশনে যাব, এর জন্য যে ইনভেস্টমেন্টের দরকার, নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দরকার, গ্যাসের দরকার,
এটা কিন্তু আমরা পাই না। জি, সেই সংকটগুলো আছে। কমপ্লিকেটেড মেশিনস। আরো অনেক সংকটই আছে। আমরা আপনার কাছে আসব, আমাদের এমসিডি কেউ আছেন। সম্প্রতি তো বন্দরের মাশুলও বেড়েছে, এই সব বিষয় নিয়ে আমরা আলোচনায় ফিরবো, তবে সময় হলো একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যে। দর্শক, বিজনেস আওয়ারে একটি বিরতি নিতে চাই, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ বিজনেস আওয়ারে। এই পর্যায়ে জানিয়ে দিতে চাই মুদ্রা বাজার এবং স্বর্ণের বাজারের আপডেট। মুদ্রা বাজারের আপডেটটি আমরা দেখতে চাই এই মুহূর্তে কি রয়েছে। মার্কিন ডলার 122 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 137 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 142 টাকায়, পাউন্ড 157 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 165 টাকায়, চীনা ইউয়ান 16 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 18 টাকায়, এবং সৌদি রিয়াল 32 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 33 টাকায়, ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। জানাবো স্বর্ণের দাম। স্বর্ণের দাম আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন ধরে স্বর্ণের বাজার ঊর্ধ্বমুখী রয়েছে। এই মুহূর্তে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 2,16,332 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 2,06,499 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,77,001 টাকা, সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,47,351 টাকা। জানাবো রূপার দাম। রূপার দামেও আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের রূপা যেটি, সেটি আজকের বাজারে রয়েছে প্রতি ভরির দাম 6,205 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 5,914 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 5,073 টাকা, এবং সনাতন রূপার দাম রয়েছে প্রতি ভরি 3,802 টাকা। একটু জেনেলাম মুদ্রা বাজারের আপডেট। আলোচনায় ছিলাম আমরা যে অর্থনৈতিক অবস্থা আসলে কোন দিকে যাচ্ছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা ছিলাম। শোভন ইসলাম, আপনার কাছে ছিলাম। একটা বিষয় আমরা জানি যে সম্প্রতি সরকার চট্টগ্রাম বন্দরে নতুন করে মাশুল 41% করা হয়েছে, এটি নিয়ে আসলে আপনাদের প্রতিক্রিয়া কি? দেখুন, এটি কেন করা হলো, যে এটা আমাদের বোধগম্য না, বিজনেস কমিউনিটি বোধগম্য না। কারণ আপনি একটার জন্য যখন মাশুল বাড়াবেন, তখন তো আপনাকে কিছু সার্ভিস, এক্সট্রা সার্ভিস প্রোভাইড করতে হবে, যে আমি মাশুলটা বাড়াচ্ছি, আপনারা দ্রুত পণ্য খালাস করতে পারবেন এবং দ্রুত রপ্তানি করতে পারবেন। আমাদের পণ্য খালাস এবং রপ্তানির কিন্তু গুণগত মান কোনো পরিবর্তন হয় নাই। তার মানে আমাদের যে সার্ভিসটা আমরা পাই, সেই সার্ভিসের কোনো গুণগত পরিবর্তন হয়নি, অথচ মাশুল বাড়ানো হয়েছে। কেন বাড়ানো হলো? কারণ তারা নাকি লস করছেন। তো এই লসটি কেন হচ্ছে? আমরা সবাই তো তাহলে বলতে পারি আমাদের পণ্যের মূল্য বাড়িয়ে দেওয়া হোক। আমাদের পণ্যের মূল্য আমরা বাড়াইতে পারি না, আমাদের নিজেদের এফিসিয়েন্সি বাড়াতে হয়, বাড়িয়ে আমাদের ওয়ার্ল্ড মার্কেটের সাথে কম্পিট করতে হয়। সেখানে কম্পিটিশনের কোনো বালাই নাই। মানে ইউনিল্যাটারি একটা ডিসিশন নিয়ে নিল, আমরা এই 41% মাশুল বাড়িয়ে দেবো আমদানির ক্ষেত্রে, রপ্তানির ক্ষেত্রে, দু ক্ষেত্রেই। এখানে আমি মনে করি কিছু একটা মানে কার্টেল কাজ করছে, কারণ এরা সামহাও সরকারকে বুঝাতে সক্ষম হয়েছে এটি মাশুলটি বাড়ানো দরকার। এবং আপনি জানেন বিজিএমইর একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন চিটাগাংয়ের, এবং যিনি এই মাশুল কন্ট্রোল করেন পোর্ট অথরিটির, তিনি তারা আত্মীয়, বাবা এবং ছেলে। তো এই ধরনের ঘটনা যদি থাকে, তাহলে তো আপনার মাশুল বাড়তে হবেই, বাড়াতে তো কোনো অসুবিধা নাই। কারণ এখানে বিজিএমই যেটি সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্প আমাদের, সেটি কোনো প্রতিবাদ করছে না। কারণ এটি আমাদের জোরালো প্রতিবাদ জানানো উচিত যে মাশুল বাড়ানো এই মুহূর্তে, এই সার্কুমস্টান্সে যেখানে আমাদের ভর্তুকি দিতে হচ্ছে 5% বিকজ অফ দ্য ইউএস ট্যারিফ, সেই ক্ষেত্রে 41% মাশুল বাড়ানো কোন যুক্তিতে বাড়ানো হলো? এটিকে কি আরো একটু প্রলং করা যেত কিনা? এটিকে আরো 6 মাস কিংবা 1 বছর পিছিয়ে যাওয়া যেত কিনা? ধাপে ধাপে বাড়ানো যেত কিনা? সেটি কিন্তু আমাদের একটা ডেফিনিটলি একটা প্রশ্ন। জনাব এমএসসি থেকে আপনি যদি বলতেন এই বিষয়ে। আমি একটা অনুমান ভিত্তিক কথা বলতে পারি। সেটা হচ্ছে যে আমার ধারণা ডিসেম্বরে ফরেন অপারেটররা আসবে, ওদের প্রজেক্টটাকে ফিজিবল করার জন্য এই কাজটা করতে হয়েছে সরকারকে। এখন এটার পেছনে অভিযোগটা করলাম, তারপর এখন ডিফেন্ড করি একটু সরকারকে। সেটা হচ্ছে যে আসলে অপারেটররা আসার পরে এখানে যদি একটু এক্সপেন্ডিচার বেড়ে যায়, এটা একটা লং টার্ম ইম্প্যাক্ট আমাদের সাপ্লাই সিস্টেমে হবে। সেটা হচ্ছে যে আমাদের পোর্টের কারণে কিন্তু আমরা হাইয়েস্ট শিপের ভাড়া দিই, কন্টেনার ভাড়া দিই। সেটা হচ্ছে কারণ হচ্ছে যে আমরা একটা জাহাজ এসে 5-7 দিন আমাদের এখানে আটকা পড়ে থাকে, ওদেরকে ওইটা মাশুল গুনতে হয় জাহাজ কোম্পানিকে। কন্টেনার অনেক দিন ধরে পড়ে থাকে, সেটার ভাড়া দিতে হয়। এখন এগুলো যদি ইফিশিয়েন্ট হয়, আমি নিশ্চিত যে আমাদের এই রিজিয়নের ভাড়াটা অ্যাট পার অন্যদের মতো হবে। যেমন ধরেন সিঙ্গাপুর থেকে বোম্বাই, সিঙ্গাপুর থেকে ব্যাংকক বা দুবাই, মালয়েশিয়াতে যেখানেই বলেন, সবগুলো থেকে বেশি ভাড়া কিন্তু সিঙ্গাপুর থেকে চিটাগংয়ের ভাড়া।
এটা তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে যে তোমাদের যেখানে লজিস্টিক প্রবলেম, আমাদের জাহাজ যে বসে থাকে, আমরা বসে বসে আমাদেরকে পেট্রোল খরচ করতে হয়, ফুয়েল খরচ করতে হয়, কিন্তু আমরা তো আনলোডিং করতে পারি না, লোডিং করতে পারি না। এখানটা যদি ইফিসিয়েন্ট হয় তাহলে এই যে ভাড়াটা বেড়ে গেল, রেন্টটা, এটা কম্পেনসেটেড হবে ওই দিক দিয়ে। এখন এই যে হবে, এটা আমি প্রায় নিশ্চিত ব্যক্তিগতভাবে, কিন্তু এটা তো ইমিডিয়েট আমদানিকারক এবং রপ্তানিকারকরা এই বেনিফিটটা পাচ্ছে না, এটা একটা লং রানে হয়তো পাবে। এখন এটাকে আমরা গ্রহণ করব বা আমরা এটাকে কিভাবে দেখব, কোন দৃষ্টিতে দেখব, এইটা একটা আসলে বিবেচনার বিষয়। তবে ইমিডিয়েট কিন্তু রপ্তানিকারক এবং আমদানিকারকরা এটা একটা বড় ধাক্কা খাবেন, কারণ প্রায় 40% 50% বেড়ে গেছে। 40-50% বেড়ে যাওয়া মানে এটা ইমিডিয়েট জিনিস, যে কোনো জিনিসের উপর একটা ইম্প্যাক্ট পড়বে, সুতরাং এটা কষ্টকর। আমি একটু যদি অ্যাড করি, আমাদের কিন্তু আমদানি করতে হয় র মেটেরিয়াল, আবার সেটিকে আমরা বানিয়ে রপ্তানি করি অনেক ক্ষেত্রে। কাজে আমাদের কিন্তু যারা গার্মেন্টস এক্সপোর্ট করি তারা দুই দিকে হচ্ছে। আর আমি আরেকটি কথা যেটা বলেছিলাম, আমি ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত, যদি আমাদের সার্ভিসটা বাড়িয়ে, যে হ্যাঁ আমাদের এটা এফিসিয়েন্সি বাড়লো, এখন তুমি 41% দাও, তাহলে আমরা কিন্তু যোগ বিয়োগ করে মিলাতে পারতাম, জাহাজের মাসুল কমে যেত, এদিক দিয়ে পোর্টের মাসুল বাড়তো, তাহলে আমরা ওভারঅল কিন্তু একটা বেনিফিট পেতাম। কিন্তু এখানে কিন্তু বেনিফিট না পেয়েই আমরা মাসুলটি বাড়িয়ে দিলাম, এখানেই হলো আমাদের সমস্যাটা। এখন ডিম আগে না মুরগি আগে সেটা ব্যাপার, ওরা আগে ফ্রেট ভাড়া কমাবে না আমরা আগে এখানে বাড়াবো, সেটা কোনটা আগে শুরু করে, আমরা আগে মুভ করেছি, এভাবে নিতে পারে আর কি ব্যাপারটাকে। জি, একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই জনাব এম এ সিদ্দিকী। অর্থনীতির তো বড় একটি জায়গা হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। সেটি আমরা দেখেছি যে 5 আগস্টের আগে 13% ছিল, সেটি যদিও এখন কমে 8% ঘরে এসেছে। এটিকে আপনি কিভাবে দেখেন এবং প্রভাবটা আসলে মানুষের মধ্যে কেমন দেখছেন এই মুহূর্তে? প্রভাবটা গত 3 বছর ধরে হাই ইনফ্লেশন, এবং এটাকে যে মেকানিজমে ফিসকাল মনিটারি পলিসি দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে, এটা একটা ইনস্ট্রুমেন্ট, কিন্তু আমাদের ফিসকাল পলিসিটা তো আর বাংলাদেশ ব্যাংকের আন্ডারে না। ফিসকাল পলিসিতে কিন্তু টাকার ছড়াছড়ি হয়ে যাচ্ছে, যদিও ক্রেডিট না, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট আবার তাকালে দেখবেন যে সেখানে কিন্তু নাই, এক্সটেন্ড করা হচ্ছে, কিন্তু অন্যান্য সরকারি যে খরচ, মুহূর্তের ভিতরে সরকারি কর্মকর্তাদের বেতন বেড়ে যাচ্ছে, মুহূর্তের ভিতরে ওই খরচ বেড়ে যাচ্ছে, ওভারহেড বিভিন্ন জায়গায় বেড়ে যাচ্ছে, তো সেগুলোর ইকোনমিতে টাকা ছড়ানো হচ্ছে। এগুলোকে যদি দুইটাকে যদি সমন্বয় না করা যায়, তাহলে ইনফ্লেশনটা তো ওভারনাইট কমানো যাবে না। তবে 8.5-এর কাছাকাছি অনেকদিন ধরে রেখেছে এটাকে, যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে এটা যদি 7-এর নিচে আসে তবে আমরা ব্যাংক ইন্টারেস্ট রেট কমাতে পারবো। হ্যাঁ, এখন শুরুটা কিভাবে হবে, একটু কমে যে থেমে গেছে, এটা কিন্তু কষ্টের ভিতরে আছে, মানুষের এটাকে অ্যাবজর্ব করতে পারছে না, এবং এটাতে বিজনেসেও ইম্প্যাক্ট পড়ছে, কেনাকাটায় সবকিছু মিলিয়ে মানুষ কষ্টেই আছে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে আপনি জানেন যে সম্প্রতি বিশ্বব্যাংক আউটলুকের প্রতিবেদনে বলেছে যে অর্থবছর শেষে আমাদের জিডিপি প্রবৃদ্ধি 4.9% হতে পারে। এটি আসলে সম্ভব কিনা, বা এখানে আমাদের চ্যালেঞ্জগুলো কি রয়েছে এটি করার জন্য? সম্ভব, আমরা অ্যাপারেন্টলি মার্কেটে যা দেখি তাতে কিন্তু মনে হচ্ছে না আমাদের কাছে এত বেশি হবে, কিন্তু একটা জিনিস দেশের অর্থনীতিতে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে বিজনেস, টাকা পয়সা, ইনকাম এগুলো কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে। বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলি, কর্পোরেটগুলো বেনিফিট বেশি নিচ্ছে, আর ছোট ছোট বিজনেসগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এসএমই বিশেষ করে বন্ধ হয়ে যাচ্ছে, ওদের ব্যবসা কমে যাচ্ছে। যেমন আজকের পেপারে একটা নিউজ দেখবেন, নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের যে হোলসেল মার্কেটটা ছিল এসেনশিয়াল প্রোডাক্টসের, গুডসের, চাল, ডাল, তেল, নুনের, সেটা প্রায় বন্ধই হয়ে গেছে। কোথায় গেছে সেই বিজনেসটা? কর্পোরেট ব্যবসায়ীদের হাতে চলে গেছে। তাতে যে ছোট ছোট এসএমইগুলো নিতাইগঞ্জে বিজনেস করতো তাদের বিজনেস নেই, কিন্তু বেনিফিটটা কোথায় চলে গেছে? কর্পোরেটদের হাতে। এটা সরকারের কিছুটা ভুল নীতির কারণে, কিছুটা না, এটা প্রচণ্ড রকম ভুল। এসএমইকে মেরে কর্পোরেটগুলোর হাতে এই বিজনেসগুলো দিয়ে দেওয়াটাকে আমি কিছুতে সমর্থন করতে পারি না। এটাকে পরিবর্তন করা দরকার, এবং এসএমইগুলো যাতে আগের মতো বিজনেস করতে পারে, কারণ টাকাটাকে যদি ইকুইটেবলি মানুষের কাছে 18 কোটি মানুষের হাতে ডিস্ট্রিবিউট না হয়, তাহলে টাকা হয়তো মার্কেটে থাকবে কারো না কারোর হাতে, ডিস্ট্রিবিউটেড যদি না হয় তাহলে এটার বেনিফিটটা তো পুরো জাতি পাবে না। জি,
জনাব শমরুল ইসলাম, আরেকটি বিষয়ে আপনি যদি যুক্ত করতেন, সেটি হচ্ছে যে কর্মসংস্থান। আমরা দেখেছি যে সম্প্রতি প্রচুর পরিমাণে মানুষ বেকার হচ্ছে, কর্মসংস্থান হারাচ্ছে এবং তথ্যমতে প্রায় 28 লাখ, মানে বিশ্বব্যাংকের জরিপে যেটা বলা হয় যে প্রায় 28 লাখ লোক এই বছর দারিদ্র্যসীমার নিচে চলে যাবে। এটি আসলে আপনারা তো কর্মসংস্থানেরও জায়গায় কাজ করেন, এই বিষয়টা যদি যুক্ত করতেন। জি, এটি যদিও আমাদের বর্তমান সরকার ডিনাই করছে যে এটা হয়তো ভুল তথ্য, কিন্তু আমরা যেটি গ্রাউন্ড রিয়ালিটি ফেস করি, ধরেন আমার যদি কর্মখালি আমি বোর্ড লাগাই, তাহলে কিন্তু আমার ফ্যাক্টরির সামনে পুরো রাস্তাটা বন্ধ হয়ে যায়। আগে কিন্তু আমরা কোনো দিন সে ধরনের সিচুয়েশন লক্ষ্য করি না। কাজে আমাদের নিউ পলিসি হলো, আমরা যেসব ফ্যাক্টরি এখনও হায়ার করছে, একটু হলেও লোক বাড়াচ্ছে, তাদের কিন্তু এই মুহূর্তে আমরা একেবারে এই কর্মখালি আছে এই বলে আমরা কোনো লোক নিচ্ছি না। আমরা খুব সিক্রেটলি মানুষ হায়ার করি, বিকজ এটা একটা কেওয়াসের সৃষ্টি করে, 1 নম্বর। 2 নম্বর হলো যে আপনি যদি দেখেন আমাদের ইনফ্লেশন, দ্য ফুড ইনফ্লেশন, এটা যদিও 8.5% আমাদের টোটাল, আমরা দেখাচ্ছি যে আমাদের 8.5%, বাট ফুড ইনফ্লেশন ইজ ভেরি হাই। আমাদের দরিদ্র সীমা ডেফিনেটলি আমি একমত যে এখানে কমেছে, কর্মসংস্থান কমছে এবং এখানে বাড়ানোর কোনো ধরনের উদ্যোগ নাই। কারণ ওভারঅল যে ইনভেস্টমেন্ট সিনারিও যে বাংলাদেশে এই মুহূর্তে বিরাজ করছে, তাতে একটি রাজনৈতিক সরকার না যতক্ষণ আসছে ততক্ষণ কিন্তু মানুষ স্টেবল ফিল করে না যে আমি এখানে কোনো কিছু ইনভেস্ট করি, বিকজ আমরা জানি না আমাদের বাংলাদেশের সামনে কি অপেক্ষা করছে, আমরা কেউই বুঝতে পারছি না। জনাব শমরুল ইসলাম, এই বিষয়ে বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো। সময় হচ্ছে আরেকটি বিরতির। দর্শক, বিজনেস আওয়ারে সময় হচ্ছে আরেকটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। এবারে জানাবো জনপদের শিল্প বাণিজ্যের খবর। শেরপুর পোস্ট অফিস থেকে জাল নোট সরবরাহের অভিযোগ উঠেছে। সম্প্রতি এক নারী পোস্ট অফিস থেকে আমানতের জমানো টাকা তুলে ব্যাংকে জমা দিতে গেলে 2,69,000 টাকার মধ্যে 1,000 টাকার 53টি নোটে জাল ধরা পড়ে। একইভাবে একটি বেসরকারি প্রতিষ্ঠান পোস্ট অফিস থেকে টাকা তুলে ব্যাংকে নিলে ধরা পড়ে 25টি জাল নোট। জুবাইদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। শেরপুর সদরের গনই মমিনাকান্দা গ্রামের নারী শাহিনা বেগম গত মঙ্গলবার দুপুরে তিনি ডাকঘর থেকে 2,69,000 টাকা উত্তোলন করেন। রবিবার সকালে মেয়ে সুমি আক্তারকে সাথে নিয়ে শহরের উত্তরা ব্যাংকে টাকা জমা দিতে গেলে 1,000 টাকার 53টি নোট জাল ধরা পড়ে। উত্তরা ব্যাংকের ক্যাশিয়ার জানিয়েছেন সংশ্লিষ্ট নোটগুলো আসল নয়, তাই জমা নেওয়া সম্ভব হয়নি। ঘটনার পর শাহিনা বেগম জাল টাকা নিয়ে পোস্ট অফিসে গেলে দপ্তরের হিসাব বিভাগ প্রথমে কোনো দায়িত্ব নিতে চায়নি। টাকা মহিলা নিয়ে গেছে 7 তারিখ, আর 5 দিন পরে আজকে মহিলা এসে বলতেছে যে তার টাকার মধ্যে জানুন। একইভাবে গত বৃহস্পতিবার একটি বেসরকারি প্রতিষ্ঠান পোস্ট অফিস থেকে টাকা তুলে সোনালী ব্যাংকে জমা দিতে গেলে 25টি নোট শনাক্ত হয়। পরে জাল নোটগুলো বদলে দেয় পোস্ট অফিস। পোস্ট অফিস থেকে টাকা উত্তোলন করে নিয়ে এসে আমাদের কাছে জমা দিতে আসছিল। তখন আমাদের ক্যাশিয়াররা সেটা ফাইন্ড আউট করে সন্দেহ হলে পরে এটা পরীক্ষা নিরীক্ষা করে জাল ধরার পরে এটা আমরা ডেস্ট্রয় করে দিই বিধি মোতাবেক। বিষয়টি নজরে আসার পর তদন্ত শুরু করেছে পোস্ট অফিস কর্তৃপক্ষ। জাল টাকার বিষয়ে ঘটনাটা শুনছি, শোনার পরে সেকশনের যে অপারেটর আছে তার সঙ্গে আমি ব্যাখ্যা চাইতেছি। এমন ঘটনায় জনসাধারণের সরকারি প্রতিষ্ঠানের প্রতি আস্থা নষ্ট হতে পারে। এই ব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে সচেতন নাগরিকরা। বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে মানুষের সাথে এরকম প্রতারণা হচ্ছে। আমরা রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এই বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য প্রশাসনকে অনুরোধ করছি। সরকারি লেনদেনের টাকায় জাল নোট মিশে যাওয়া এমন ঘটনায় আতঙ্কিত সাধারণ গ্রাহকরা। আস্থা ধরে রাখতে কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রিপোর্টটিতে আমরা আসলে জাল টাকার একটি গল্প দেখলাম। এই বিষয়েও কিছু কথা বলার আছে। সেটি হচ্ছে যে আমরা তো
দেখলাম মিস্ত্রিকে আপনার কাছেই জানতে চাই যে আসলে এই যে ব্যাংক খাতে নানান সংস্কারের কথা বলা হয়েছে সেটি আসলে কতটুকু করতে পেরেছে? এখনও দেখতে পাচ্ছি যে খেলাপি ঋণে বাংলাদেশ শীর্ষ অবস্থানে দক্ষিণ এশিয়ার মধ্যে, এই বিষয়টা যদি একটু বলতেন। প্রথমত খেলাপি ঋণ জাম্প করে বেড়ে গেছে, এটার কারণ হচ্ছে যারা এই বেশি টাকা নিয়েছে ওরা কিন্তু টাকাগুলো ফেরত দিচ্ছিল, ইন্টারেস্ট কিন্তু ফেরত দিচ্ছিল। যেমন এস আলম যে হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা নিয়ে গেছে, সেগুলো কিন্তু ঋণ খেলাপি ছিল না 5th অগাস্টের আগে। 5th অগাস্টের পরে যখন সে বিচ্ছিন্ন হয়ে গেল বাংলাদেশ থেকে, আগেই বিদেশে চলে গেছে, তখন কিন্তু তার ইন্ডাস্ট্রিগুলো আর চলছিল না, তার ট্রেডিং চলছিল না, ন্যাচারালি জাম্প করে সবগুলো খেলাপি হয়ে গেল 3 মাসের ভিতরে। তো এখন যে বেশি দেখছেন এটা আসলে ওই ঘটনাগুলো, যারা পালিয়ে গেছে, যেমন বেক্সিমকো কিন্তু কখনো ঋণ খেলাপি ছিল না। এটা বললে আবার সাধারণ মানুষের ইমপ্রেশন কিন্তু ওই রকম না, সবাই ভাবে যে ওরা ঋণ খেলাপি, আসলে ছিল না। ওরা এদিক থেকে ওইদিক, ওইদিক থেকে ওইদিক করে ডকুমেন্ট আপডেট রাখতো অ্যাকাউন্টগুলোকে, সেটা তো এখন ওরা করতে পারছে না। সেই জন্য জাম্প করে 10%, 20% থেকে এটা 30% হয়ে যাবে কিছুদিনের ভিতরে, এভারেজ সবগুলো ব্যাংকের খেলাপি ঋণ, সেজন্য বেশি দেখছেন। এখন এইটাকে আপনার আমি বলবো এই 1 বছরে এই সরকার যা করেছে, অন্তত 11টা ব্যাংককে আইডেন্টিফাই করেছিল যাদেরকে টাকা ছাড়া চলতে পারছিল না, ওদেরকে প্রায় 60,000 কোটি টাকা ক্যাশ নোট ছাপিয়ে স্ট্রিক্ট ফিসক্যাল মনিটারি পলিসির ভিতরে আবার টাকা চাই ওদেরকে দিতে হয়েছে, এগুলোকে অন্তত ক্লায়েন্টদের, গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য। এদের ভিতরে কিন্তু 5 জনকে শুধু আইডেন্টিফাই করেছে যাদেরকে রেস্কিউ করা দরকার, বাকিদেরকে কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করে। যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ওরা প্রায় দাঁড়িয়ে গেছে নিজেদের পায়ে। এই 5টা ব্যাংককে কিন্তু এই যে অ্যামালগামেশন করছে, মার্জার করছে বা একুইজিশন হচ্ছে, হোয়াট এভার ইট ইজ, এইটা একটা ভালো দিক। এই ব্যাপারগুলো করার জন্য 1 বছর সময় কিন্তু বেশি না। যেমন টোটাল কাজটা কমপ্লিট করতে 5 বছর লাগবে, তারা একটা প্রজেকশন দিয়েছে। এদিক থেকে আরেকটা জিনিস হচ্ছে যে ব্যাংকিং সেক্টরের ব্যাপারে সাধারণ মানুষদের আস্থা নিয়ে আসছে, এই আস্থাটা নিয়ে 100% আসেনি এখনো, ইমপ্রুভ শুরু করেছে। সুতরাং এই সরকারের ইকোনমিক পলিসি বলেন বা অন্যান্য ব্যাপারে যা কিছুই বলেন, অর্জন যদি তারা বলতে পারেন সেটা হলো ইনফ্লেশনটাকে 8.5-এ ধরে রাখতে পেরেছেন, বাড়তে দেননি। আর ব্যাংকিং সেক্টরে পার্শিয়ালি তারা একটা এনেছেন, শৃঙ্খলা আনতে পেরেছেন। এছাড়া অন্যান্য ব্যাপারে তো খুব বেশি অ্যাচিভমেন্ট নাই, অথবা ভিজিবল হচ্ছে না। কারণ যে রিফর্মটা করা দরকার ছিল, দ্রুত কিছু রিফর্ম তারা করতে পারতেন। যেমন গত বাজেটে এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলছি, এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যে প্রিপেয়ারনেস, আমি অবশ্যই একটা কথা বলতে চেয়েছিলাম ওনার কথার সাথে সাথে, সেটা হচ্ছে যে শোভন ইসলাম সাহেবের, সেটা হচ্ছে যে এন্টারপ্রেনাররা রেডি, গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো ভিতরে রেডি আছে, ওরা কারেকশন করছে। কিন্তু যেমন লজিস্টিক অথবা ইন্টারনাল যে রিফর্ম করা দরকার, ট্যাক্স রিজিমটাকে চেঞ্জ করে আনা দরকার, ট্যারিফ কমিয়ে আনা দরকার, এগুলো তো সরকারের কাজ, এগুলো ওনারা কিছুই করেননি। গত যে বাজেটটা এই ইন্টারিম সরকার দিয়েছেন, ওনারা কিন্তু অনেক কিছু করতে পারতেন, ওনারা সেই কাজগুলো করেননি। না করে এখন ওনাদের মাথায় আছে যে আমরা বোধহয় এটাকে চেঞ্জ করে ফেলতে পারবো। এলডিসি গ্র্যাজুয়েশনটা আমাদের করব কি করব না, যাব কি যাব না, এটা আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে না। আমরা এলডিসিতে জয়েন করেছি, আমরা অ্যাপ্লিকেশন করে 1972 সালে জয়েন করেছি, কিন্তু বেরিয়ে আসাটা কিন্তু আমাদের ইচ্ছা নয়। এটা কিন্তু এক্সপার্ট ওপিনিয়ন লাগবে, এক্সপার্টরা রিকমেন্ড করবে, সেই রিকমেন্ডেশন জাতিসংঘের সাধারণ পরিষদে যে অনুমোদিত হলেই কেবল আমরা আরও কিছুদিন 3 বছর 6 বছর এলডিসি গ্রুপে থাকতে পারবো। শুধু আমরা থাকবো কি থাকবো না এই আলোচনাটা কিন্তু আসলে বৃথা। জি, শোভন ইসলাম, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আমরা দেখেছি যে অর্থ বছরের প্রথম মাসে রাজস্ব ঘাটতি প্রায় 6,500 কোটি টাকা, এটিকে আপনারা কিভাবে দেখেন, এই বিষয়টি যদি একটু বলতেন। জি অবশ্যই, তার আগে আমি একটুখানি যোগ করতে চাই, সংক্ষেপে হলো খুবই সংক্ষেপে, যে আমাদের দেখুন যে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য আমরা মোটামুটি প্রিপেয়ার্ড, কিন্তু এটার জন্য যে পলিসি সাপোর্ট সেটা আমরা পাচ্ছি না, এটা আমি আগে বলেছি, একবার রিপিট করেছি। আর যে গার্মেন্টসের ক্ষেত্রে যদি আমাদের ওভারঅল ইকোনমির ক্ষেত্রে দেখি, যদিও গভর্নমেন্ট হ্যাজ ডান এ ভেরি গুড জব অন কন্ট্রোলিং দ্য এন্টার সেক্টর, কিছু ডিসিপ্লিন তারা ফিরিয়ে আনতে পেরেছেন, এর জন্য আমাদের অবশ্যই তাদের সাধুবাদ জানাই। কিন্তু মনিটারি পলিসি যে টাইটেনিং হয়েছে, সেই টাইটেনিংয়ের কারণে আমাদের গ্রোথ কিন্তু স্টাইফলড। আমাদের যে পরিমাণ ইন্টারেস্ট রেট বেড়েছে, অর্থ সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে, তাতে করে
যে ইনভেস্টমেন্টটা আমাদের করা দরকার সেটি আমরা করতে পারছি না, এবং ফরেন ইনভেস্টমেন্ট সোর্সও আমাদের নাই যে আমরা ফরেন ব্যাংক থেকে ফান্ডিং নিয়ে শুধু বড় বড়রা আমরা করতে পারি কিছু ফরেন ব্যাংক থেকে ফান্ডিং। তাছাড়া কিন্তু আমাদের সেই ক্ষেত্রে আমরা একটা স্টারভেশনে ভুগছি, সেই কারণে আপনার গ্রোথ দেখতে পাচ্ছেন না, আনএমপ্লয়মেন্ট বাড়ছে এবং নতুন ক্যাপাসিটি আমাদের এক্সপোর্টের ক্যাপাসিটি বৃদ্ধি পাচ্ছে না। এখন রাজস্ব ঘাটতির ব্যাপারে আসি। একই সাথে রাজনৈতিক বিষয়টা যদি বলতেন, যে আপনি আপনার কথায় বলছিলেন যে রাজনৈতিক একটা স্থিতিশীলতা আপনারা চান। অবশ্যই একদিক দিয়ে মনিটারি পলিসি, যেহেতু মানি সাপ্লাই স্টাইফল করা হয়েছে, একেবারে থমকে দেওয়া হয়েছে, কাজেই ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, এবং এটার যে কিছু অল্টারনেটিভ সোর্সিং আমাদের ছিল, যেমন ধরেন আমাদের প্যাকিং ক্রেডিট রিফাইন্যান্সিং একটা লো ইন্টারেস্টে দেওয়া হতো, সেই সব জিনিস বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডে আমাদের ইডিএফ যেটাকে বলি, সেটির আন্ডারে আমরা এলসি ওপেন করতে পারতাম, এটিকেও $30 মিলিয়ন থেকে পার এন্টারপ্রাইজ $20 মিলিয়ন নিয়ে আসা হয়েছে। এসব কারণে আমরা কিন্তু একটি সমস্যায় ভুগছি। তার উপরে রয়েছে রাজনৈতিক অস্থিরতা। যতক্ষণ না আপনি একটি রাজনৈতিক স্থিতিশীল অবস্থায় যাবেন, আমরা জানবো না আমার ইনভেস্টমেন্টের কি হবে। আমরা আজকে ইনভেস্টমেন্ট করলে কালকে আমার সেই ইনভেস্টমেন্টটি, কারণ ইনভেস্টমেন্ট ইজ এ লং টার্ম প্রসেস, আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসতে হবে, আমাদের মিনিমাম 5 বছরের একটা প্ল্যান থাকতে হবে। আগামী 5 বছরে কীভাবে আমরা জানি না, আমরা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সেটির ব্যাপারেও এখনও শঙ্কায় রয়েছি। আমাদের যে ওভারঅল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, ইট ইজ ভেরি আনস্টেবল এই মুহূর্তে। পুলিশ ইজ উইক, মিলিটারির উপর আমরা ডিপেন্ড করি, কিন্তু সেক্ষেত্রেও আমরা অনেক অস্থিরতা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সবকিছু মিলে আসলে রাজনৈতিক স্থিতিশীলতা এই মুহূর্তে খুবই জরুরি। এবং হ্যাঁ, আপনাদের সাথে এখানে আলোচনা শেষ করতে হচ্ছে আমাদের। ধন্যবাদ দুজনকে আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এর সাথে শেষ হচ্ছে আজকের আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।